আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেক টুডে পডকাস্ট, যেখানে আমরা পৃথিবীর সব লেটেস্ট টেকনোলজি নিউজ আর ট্রেন্ড নিয়ে কথা বলি, যাতে আপনারা এই ফাস্ট মুভিং টেক ওয়ার্ল্ডে অলওয়েজ আপডেটেড থাকতে পারেন। সো দ্যাট বিং সেড, আমরা কাজী ফাহিমের কাছে যাব, যে তুমি এই উইকের সব নিউজগুলোরে একটা সাম আপ করে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ জোহান। তো এই উইকে আমাদের কাছে বেশ অনেকগুলো ভালো ভালো ইন্টারেস্টিং নিউজ আছে। তো ফার্স্টে সবচেয়ে বড় যে ইভেন্টটা ছিল 10 তারিখে স্যামসাং এর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে প্যারিসে, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ ফার্স্টে। দেন হচ্ছে ওপেন এর বোর্ড থেকে মাইক্রোসফট লিভ নিছে হুট করেই, এটাও বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা। থার্ডলি বিওআইডি কিভাবে ইভি জায়ান্ট একটা কোম্পানি হইলো, এটা একটা দেখার মতো বিষয় আশা করি আমাদের জন্য। ফোর্থলি নাথিং, নাথিং এর যে সাব ব্র্যান্ড ছিল সিএমএফ, ওইটা একটা নতুন ফোন রিলিজ করছে ফার্স্ট এভার। এটাও বেশ সুন্দর একটা ফোন, এটা নিয়ে ইনশাআল্লাহ কথা হবে। আর ফিফথলি ইউকে নির্বাচনে এআই স্টিভ 0.3% ভোট পেয়ে বিপুল ভাবে হারছে। তো এটা নিয়ে ইনশাআল্লাহ যদি আমরা সময় পাই ইনশাআল্লাহ কথা হবে, ঠিক আছে। বাট ফার্স্ট অফ অল আমরা স্যামসাং এর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, কজ এটা এই সপ্তাহে সবচেয়ে মেজর ইভেন্ট ছিল আর কি। তো মেইনলি 4টা ডিভাইস আর কি লঞ্চ হয়েছে ইভেন্টে। ফার্স্ট হচ্ছে গ্যালাক্সি জি ফোল্ড এবং জি ফ্লিপ 6 সিরিজ। দেন হচ্ছে গ্যালাক্সি ওয়াচ আলট্রা এবং গ্যালাক্সি ওয়াচ 7 সিরিজ, গ্যালাক্সি বাডস আর হচ্ছে গ্যালাক্সি রিং। তো সবগুলা নিয়ে আসলে আলোচনা করার মতো সময় নাই, আর আমার আসলে ইচ্ছাও নাই, কারণ ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো এখন অলমোস্ট বোরিং হয়ে গেছে। বাট গ্যালাক্সি রিং একদম ব্র্যান্ড নিউ ডিভাইস নিয়ে কথা বলবো আমি। তো গ্যালাক্সি রিং এর আগে ফার্স্ট আমি কিছু স্পেসিফিকেশন দিই। এটা অ্যাকচুয়ালি একটা স্মার্ট রিং। এর বেসিক কাজ হচ্ছে ফিটনেস ট্র্যাকিং করা মেইনলি, হ্যাঁ। আর এরপর ফিটনেস ট্র্যাকিং করার জন্য যে সকল অ্যাবিলিটি গুলো থাকে, এটা এই ডিভাইসে সংযুক্ত করা হয়েছে। তো টাইটানিয়াম বডি, ফুললি টাইটানিয়াম, এগারোটা সাইজ আসতেছে ডিভাইসটা। তো কারো হাতের আঙুলের সাইজ নিয়ে আশা করি কনফিউশন থাকার সম্ভাবনা নাই, কারণ 11টা সাইজ ভাই, যেন তেন বিষয় না। আর 3টা কালার, ব্ল্যাক, সিলভার আর গোল্ডে আসতেছে। এটা IP68 ওয়াটার প্রুফ। এক চার্জে মোটামুটি 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এটা দিয়ে আগেই বলছি এটা হেলথ ট্র্যাকিং ডিভাইস, তো এটা দিয়ে মোটামুটি সব ধরনের সব ট্র্যাকিং আমরা স্মার্ট ওয়াচে দেখছি সেগুলো মোটামুটি করা যাবে, যেমন স্লিপ ট্র্যাকিং, হার্ট রেট ট্র্যাকিং, স্লিপ অ্যাপনিয়া ট্র্যাকিং, দেন হচ্ছে ওয়াকিং, জগিং, এই যত ধরনের আর কি ট্র্যাকিং গুলো আছে সবগুলোই মোটামুটি স্মার্ট রিং দিয়ে করা যাবে। আর লাস্টে আমার মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার দাম হচ্ছে $399। সো বাংলাদেশি টাকায় মোটামুটি কত 40-45 হাজারের মতো মোটামুটি হবে আর কি। তো ফার্স্ট ইমপ্রেশন কি তোমাদের? ভাই এই টাকায় একটা রিং, এটাই আমার কাছে রিংটা সব থেকে অ্যাট্রাকটিভ লাগছে। আবার সব থেকে কি বলা যায় যে ধরাছোঁয়ার বাইরে মনে হয়েছে। ঠিক আছে, যে মানুষ বুঝিস না, যে আমাদের বাংলাদেশে মানুষ ট্রাই করে যে 40-45 হাজার টাকার ভিতর ফোন একটা কিনে ফুল কমপ্লিট করে ফেলতে। এখন তো আবার অনেক ফোনের চার্জার আসে না, চার্জার কেনা লাগে, তো কমপ্লিট করতে তো অনেক কিছু লাগে এখন কেনা। হ্যাঁ, তো সবাই বাজেট রাখে এরকম 40-45 হাজার, তো সেখানে এক রিং একটা অ্যাক্সেসরি, ওইটা কিন্তু 40-45 হাজার। তো মিড রেঞ্জ কনজিউমারদের জন্য তো খুব ঝামেলার একটা জিনিস। তবে অবশ্যই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট, হ্যাঁ। এটাই। জোহান? এখানে আমার যেটা বলার আছে সেটা হলো গিয়ে তোর, মানে যত কিছু মানুষ নর্মালি ইউজ করে রেগুলার বেসিস, হ্যাঁ, সবকিছু একটা মানে স্মার্টাইজ একটা সিস্টেম হয়ে গেছে। যেমন ধর ওয়াচ, মানুষজন নর্মালি ওয়াচ করে, তো ওইটারে এক্স্যাক্টলি। স্মার্ট ওয়াচ করছে এরকম। বাট ওই রিং এই জিনিসটা মানে গণহারে মোটামুটি সবাই করতে পারে। এইটার একটা স্মার্ট ভার্সন আসছে এখানে, যেটা সুবিধা সেটা হলো গিয়ে এইটা তোর মানুষ নর্মালি সব সময় করে। যে রিং যে জিনিসটা, এটা একটা মানে লং পিরিয়ড অফ টাইম ধরে পড়ে। তো এর কারণে তোর যেটা সহজ হইতে পারে সেটা হলো ওদের যে মেইন ইটা, স্যামসাং এর যে মেইন গোলটা বা মেইন তোর টার্গেট জোনটা, ওইটা হলো গিয়ে তোর হেলথ সেক্টরটাই করা। যে মানুষ নর্মালি তাদের হেলথ নিয়ে ফোকাস বেশি। আমরা বাংলাদেশের, আমাদের তো আর খুব একটা প্যারা নেই, ঠিক আছে, মানে সবাই এটা গণহারে সবাই ঘুরে নিয়ে বসে থাকে। কিন্তু বিষয় হলো মানে আমেরিকানরাও মানে দে গুরুত্বপূর্ণ আর জিনিস অলসো ফ্যাট, বাংলাদেশ। আমেরিকানস আর অলসো ফ্যাট, বাট তারা তোর হেলথ নিয়ে অনেক বেশি কশাস। তারপরে স্লিপ, ঘুম নিয়ে অনেক বেশি কশাস। তো এই এই জায়গাটা একটা হিউজ মার্কেটের, যে ওদের এই যে হেলথ ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, কতটুকু দৌড়াইলো, কতটুকু কি করলো না করলো, ওরা কয়েক মানে কতটুকু খাচ্ছে, ওইটা ক্যালোরি ধরে ধরে খায় অনেকে যারা হেলথ নিয়ে কনসাস। তো এই জিনিসটার এই জায়গাটা হলো মেইন ওরা টার্গেট করছে, যে যেহেতু আমরা রিং অলওয়েজ আমাদের মানে আমাদের মধ্যে রাখতেছি। সো এইটার মাধ্যমে আমরা আমাদের ওই ব্লাড ব্লাডের সেন্সরের থ্রুতে বিভিন্ন জিনিস মাপতে পারবো। তারপরে স্লিপ ট্র্যাক করতে পারবো ভালো করে। যেমন একটা ঘড়ি, যেমন যেমন করে তোর পরে রাখা খুব টাফ। একটা ঘড়ি অল টাইম পরে ঘুমানো তো আর সম্ভব না, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ। সেই ক্ষেত্রে মানে রিং করে যদি কেউ ঘুমায়, স্লিপ ট্র্যাকিং করা যায়, তো ইটস এ গুড থিং। আর এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে, সেটা হলো স্যামসাং এর ফিউচার মার্কেটের কথা যদি আমরা চিন্তা করি,
তো এই রিংটা আমরা অ্যাডপ্ট না করলেও আমাদের কাছে প্রাইস রেঞ্জ অনেক মনে হলো, যারা স্লিপ এইগুলো নিয়ে যারা সিরিয়াস ওদের কাছে ইটস এ ফেয়ার ডিল। তো এরকম হ্যাঁ, যখন এটা যখন ছড়ায় যাবে, তো ওরা ওদের বিভিন্ন অ্যাপের থ্রুতে বিভিন্ন ইন্টিগ্রেশন এগুলোর মাধ্যমে এগুলার এগুলোর মাধ্যমে রাখাইতে পারবে। তো ওদের এখানে মানে ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ যে শুধুমাত্র রিস্ক সেল করা এটা না, ওদের ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ ফিউচারে আরো মানে হিউজ হতে পারে। তো ইটস এ গুড হুম। স্টার্ট। হ্যাঁ, আমি ওই কথাটা বলবো যে আলটিমেটলি যখন আমাদের প্রয়োজন হয় এমন একটা ডিভাইস যেটা আমার সব সময় সবকিছু ট্র্যাক করবে, তো তখন স্মার্ট ওয়াচ অলওয়েজ পরে থাকাটা একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি রিংটা অনেক বেশি সহায়ক। বাইরে এখানে একটা বিষয় বলি যে স্যামসাং এখানে কোনো ফার্স্ট মুভার না। ইউএস এর আগে থেকে অনেকগুলা কোম্পানি ছিল, যেমন ওরা নামে একটা কোম্পানি আছে, ইভি নামে একটা কোম্পানি আছে। ওরা অনেক আগে থেকে হচ্ছে এই স্মার্ট রিং তৈরি করে এবং এগুলো খুবই পপুলার। অ্যাকচুয়ালি এগুলা দেখে আর কি স্যামসাং ইনসেন্টিভাইজড হয়েছে যে এই জিনিসগুলো যেহেতু চলতেছে তাহলে আমরাও করতে পারি। আর আমি মনে করি অবশ্যই যে গ্যালাক্সি রিং স্মার্ট রিং গুলা অ্যাকচুয়ালি এটা ভালো একটা ইনিশিয়েটিভ, কারণ আলটিমেটলি আমার মনে হয় আমরা ওইদিকে যাচ্ছি যেখানে আমরা যত কিছু পড়ি সবকিছু অ্যাকচুয়ালি ডিজিটালাইজড হবে একটা না একটা টাইম, এরকম মনে হয়। তো সেই ক্ষেত্রে রিং একটা অবশ্যই ভালো জিনিস, ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি এটা স্যামসাং এর ইকোসিস্টেমেও বেশ একটা অবদান রাখবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বর্তমান মার্কেটে যার ইকোসিস্টেমটা যত বেশি বড়, সেইটা হচ্ছে মানে তার ইনফ্লুয়েন্সটা মার্কেটে সবচেয়ে বেশি থাকে। আমরা অলরেডি অ্যাপেলের ইকোসিস্টেম জানি যে অ্যাপেল একই সাথে ম্যাকবুক, আইপ্যাড, তারপরে আমার এখন ভিআর ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট আছে, এই সব দিক দিয়ে এক্সপ্যান্ড করতেছে। তো কম্পিট করার জন্য অবভিয়াসলি ডিভাইস গুলো যত বাড়ানো যাবে তত ভালো। আর স্যামসাং এখানে একটা বেশ ভালো গেমও প্লে করছে। এটা কিন্তু স্যামসাং এর যে স্মার্ট রিংটা, এটা কিন্তু অন্য কোনো ডিভাইসের সাথে কাজ করবে না, এটা একমাত্র স্যামসাং এর সাথে কাজ করবে। তো ইন কেস যদি তোমার এমন হয় যে তুমি একটা স্মার্ট রিং কিনছো, মানে স্মার্ট রিংটা তোমার লাগবেই, সেক্ষেত্রে তোমার একটা স্যামসাং এর ফোনও কিনতে হবে। আর স্মার্ট রিং কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই চাবো যে যেহেতু এটা আমার হেলথ ট্র্যাক করতেছে, তো অবভিয়াসলি এটার ক্ষেত্রে আমি চাই যে আমি রিলায়েবল হই। ঠিক আছে, একটা রিলায়েবল কোম্পানির কাছ থেকে কিনতে চাবো, কারণ হেলথের বিষয়গুলো কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। তো সেক্ষেত্রে মানে স্যামসাং এর এটা একটা ভালো মানে মার্কেটিং পয়েন্ট আর কি। যদিও এগুলা কাইন্ড অফ ইলিগাল, এরকম মনোপলি তৈরি করাটা ইলিগাল। অ্যাপেলের এই জন্য অনেক দোষারোপ আছে, কারণ অ্যাপেলের ওয়াচ কিন্তু অন্য ইসের সাথে খুব একটা ভালো কাজ করে না, অন্য ডিভাইসের সাথে। ওইটার জন্য আবার আইফোন কিনতে হয় মানুষের। তো স্যামসাং কাইন্ড অফ ট্রিকারি করছে। বাট ওভারঅল মানে আরেকটা ডিভাইস পাওয়া গেল, এটা নিয়ে মোটামুটি মানে রিভিউ এর জগতে আরেকটা নতুন ডোর স্টেপ হলো ইনশাআল্লাহ। তো এই আর কি মোটামুটি এটা রিকাপ, এটা আমরা মোটামুটি সেকেন্ড। আচ্ছা তোর কি মনে হয়, ধর এই যে ইসের মানে স্যামসাং এর তো আগে থেকে একটা ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড এটা খুব powerful। তো ওর যারা কম্পিটিটর ছিল ওরা বাইরা, তো এখন ওদের কি সিচুয়েশন হইতে পারে, তোর এই বিষয়ে কি ধারণা? আচ্ছা, হ্যাঁ, অরার বিষয়ে আমি প্রথমে বলবো, অরার ইভি রিং দুইটা হচ্ছে খুবই টপ নচ। মানে স্যামসাং এর এখন কম্পিটিশন কিন্তু ওরা, ঠিক আছে। আর মানে ওরা ইভি অলরেডি মার্কেট ডমিনেট করে, ওইগুলা দিয়ে ওদের অনেক সেল করছে ওরা। তো আর দামও একই রকম, মানে অরার রিং এর দামও মানে $349 সামথিং লাইক দ্যাট। বাট স্টিল মানে মানুষজন কেনার সময় কেন যেন মানে বড় কোম্পানির কাছ থেকে কেনার প্রেফারেন্স করে অলওয়েজ। হ্যাঁ, থার্ড পার্টি কোম্পানি গুলা যতই ভালো হোক না কেন, বড় কোম্পানি যেটা রিস্ক হলো ওইখান থেকে কিনে। তো আমার মনে হয় যে স্যামসাং এর ভালো মার্কেট ক্যাপচার করতে হবে, আমার ধারণা। কারণ হেলথ তো এটা সেনসিটিভ ইস্যু, এখানে আর কি মানুষজন যত বেশি রিলায়েবিলিটি পছন্দ করে এটা ভালো। একটা ফোনের কেস হলে বা ধরো যে আম, এই টাইপের যেসব জিনিস আর কি যেগুলা ওরকম ভাবে ম্যাটার করে না, ফোনের কেস যেমন সে তাই হোক, ভালো হোক খারাপ হোক, আহামরি ম্যাটার করে না। এগুলার ক্ষেত্রে অন্যান্য কোম্পানি গুলা ভালো ইয়ে করতে পারে, মাদার কোম্পানি ছেড়ে। সব কোম্পানির কিন্তু কেস টেস আছে, ওইগুলোর থেকে দেখা যায় যে থার্ড পার্টি কোম্পানি গুলো বেশি বিক্রি হয়। বাট এইসব ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন, মানে যেসব ডিভাইস গুলো মানুষ প্রচুর ইউজ করে। আমার মনে হয় যে পরের টপিকে আমরা হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড আমার মনে হয় যে ওপেন এর টপিকটা বেশ ইন্টারেস্টিং আর কি। ওপেন এর এত বড় একটা পার্টনার ছিল মাইক্রোসফট, সেটা এখন বিদায় নিছে আর কি একদম। এখানে মূল যে বিষয়টা সেটা হলো ওপেন এআই এর বোর্ড থেকে মাইক্রোসফট সরে পড়ছে। এর অর্থ এটা না যে মাইক্রোসফট ওপেন এআই থেকে সরে পড়ছে, জাস্ট ওরা আর ওদের আনপিন ও ইয়া আনপিন আনপিন এখানে যে মূল বিষয়টা সেটা হলো তোর মাইক্রোসফট ওপেন এআই এর বোর্ড থেকে সরে পড়ছে। এর অর্থ এটা না যে মাইক্রোসফট ওপেন এআই থেকে পুরোপুরি সরে গেছে। হ্যাঁ, ওরা ওপেন এআই থেকে মাইক্রোসফট ওপেন এআই এর সবচেয়ে বড় ইনভেস্টর, ওরা $13 বিলিয়ন ওপেন এআই তে ইনভেস্ট করছে, যেটা তোর মনে কর যে অনেক দেশের ফরেন রিজার্ভের চেয়ে বেশি। এবং এইখানে আমাদের ফরেন ডিফারেন্স বেশি বেশি। না, হয়ে যাবে হয়ে যাবে সব। আচ্ছা এখানে যে বিষয়টা সেটা হলো গিয়ে মাইক্রোসফট সরে পড়ার যে কারণ, এর পিছনে মানে একটা বড় প্রশ্ন আছে এর পিছনে। হ্যাঁ, সেটা হলো
মার্কেটে কিভাবে রেগুলেট করা যায়, এই প্রশ্নটা হলো সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায়। যেমন মানে মূল যে ভয়টা সেটা হলো এআই নতুন একটা আসা একটা জনরা একটা এরিয়া যেটা কেবল কেবল আসতেছে মার্কেট, রাইট? এআই এবং এআই রিলেটেড স্টার্টআপ এগুলো কেবল কেবল মার্কেটে আসতেছে। তো এখন এইটাকে যদি রেগুলেট না করা হয়, যদি টেক জায়ান্ট বড় বড় কোম্পানিগুলো আসে এআই এর যারা স্টার্টআপ আছে ওগুলোর সাথে ওরা ইন্টারফেয়ার করে, ওদের বোর্ডে ওরা হস্তক্ষেপ করে, প্লাস মানে ওরা যদি মার্কেটের বড় জায়গাটা দখল করে নেয় তাহলে নতুন যে স্টার্টআপ গুলো ওগুলো ফেয়ার চান্স পাবে না, রাইট? হ্যাঁ তো এর ফলে যেটা হবে সেটা হলো ওদের ওভারঅল গ্রোথটা নষ্ট হয়ে যাবে। তো এটা একটা বড় সমস্যা, তাই না? এইটাকে সমাধান করার জন্য বা এই জাতীয় মার্কেট রিলেটেড সমস্যা সমাধান করার জন্য হলো আমেরিকান কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, যেমন ফেডারেল ট্রেড কমিশন, আর হলো ইউকে আছে কম্পিটিশন এন্ড মার্কেট অথরিটি। এরকম দুইটা অর্গানাইজেশন আছে বড় বড়, এরকম আরো অনেক অর্গানাইজেশন আছে যারা স্পেশালি মাইক্রোসফটের উপরে নজর রাখতেছে। কারণ ওপেন এআই ইজ দ্য বিগ থিং, রাইট? ওপেন এআই এখন এআই এর জগতে সবচেয়ে বড় জিনিস, আর মাইক্রোসফট হলো টেক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জিনিসগুলোর একটা, রাইট? এখন মাইক্রোসফট যখন ওপেন এআই এর সাথে খুব ক্লোজ ইন্টিগ্রেশনে গেছে তখন থেকে ওদের উপরে নজর ছিল যে ওরা ওদের বোর্ডে কিভাবে হস্তক্ষেপ করবে না করবে। আর একটা কথা বলা খুব জরুরি, মাইক্রোসফটের ওদের বোর্ডে একটা নন ভোটিং সিট ছিল শুধু। মানে ওরা ওদের হুম যে কোনো সিদ্ধান্তে কখনো মতামত দিত না। মাইক্রোসফট কখনো মতামত দিতে পারতো না যে এটা করো এটা করো এটা করো। ওরা জাস্ট বসবে অবজার্ভিং নন ভোটিং সিট, ওরা বসবে ওরা দেখবে কি কথা হচ্ছে, কি সিদ্ধান্ত হচ্ছে। এবং এটা খুব জরুরি। যখন অ্যাপেলের মতো কোম্পানি একটা বড় কোম্পানি যখন চ্যাট জিপিটি বা ওপেন এআই এর সাথে যখন ইন্টিগ্রেট করতেছে তখন ওপেন এআই এর ইন্টারনাল বিভিন্ন ডিসিশন অ্যাপেলের জানার দরকার, প্লাস মাইক্রোসফটেরও জানার দরকার হবে। যখন ও $13 বিলিয়ন ফেলাইছে লিটারেলি, মানে অনেকগুলো অনেক কান্ট্রির ফরেন রিজার্ভ ধরে ফেলাই দিছে এই স্টার্টআপের মধ্যে। তো ওদের জানা দরকার যে ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে কি করছে না করছে। তো এই কারণে ওদের একটা অবজারভেটরি বা বিভিন্ন অবজারভেটরি সিট থাকে বোর্ড মেম্বারের ওখানে, যারা ভোট করবে না জাস্ট অবজার্ভ করবে কি হচ্ছে না হচ্ছে। তো এই ধরনের একটা সিট হলো মাইক্রোসফটের ছিল। তো এখন মাইক্রোসফট ওইটা থেকে সরে আসতেছে এই বিভিন্ন রেগুলেশন এবং বিভিন্ন চাপের কারণে। প্লাস ওপেন এআই যেটা হচ্ছে সেটা হলো এই রিসেন্টলি অ্যাপেলের সাথে ওরা ইন্টিগ্রেট করছিল। তো অ্যাপেলেরও একটা সিট এরকম পাওয়ার কথা ছিল, একটা সিট দেওয়ার কথা ছিল অবজার্ভিং নন ভোটিং সিট, কিন্তু ওইখানেও অ্যাপেল কাউকে পাঠাচ্ছে না। কারণ এটা খুব মানে হাইলি ওরা রেগুলেট করতেছে যাতে মার্কেটটা নষ্ট না হয়ে যায়। এটা হলো মূল বিষয়। মাইক্রোসফট পুরোপুরি সরে আসে নাই, ওরা জাস্ট ওদের বোর্ডের সিটটা সরাই দিচ্ছে, এই আর কি। তো ফার্স্ট অফ অল মানে আমিও ওই বিষয়টাকে আগে বলবো যে অনেকে ভাবছে যে মাইক্রোসফটই মানে ওপেন এআই থেকে সরে গেছে আর কি। নিউজ গুলো এমন ভাবে প্রচার করা হয়েছে মনে হয়েছে যেন মানে মাইক্রোসফট ওপেন এআই ছেড়ে চলে গেল 13 বিলিয়ন ইনভেস্ট করার পর, যেখানে ওপেন এআই মনে হয় এখন নেট ওর্থ মেবি 100 বিলিয়ন সামার দেয়ার হবে আর কি, এরকম। তো এইটা একটা বিষয়। আরেকটা মানে এখানে খুব কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় আছে আর কি, ঠিক আছে? কারণ আমরা যদি মানে পরপর ওপেন এয়ার ইভেন্ট গুলোর কথা চিন্তা করি, লাস্ট যত 5টা 7টা ওপেন এয়ার ব্রেক থ্রু ইভেন্ট তৈরি হয়েছে, সবগুলাই কিন্তু এই বোর্ড মেম্বারের সাথে একটা ঝামেলার পূর্ণ। যদি আমরা লাস্টে ফ্ল্যাশব্যাক করি যে স্যাম অল্টম্যান বোর্ড থেকে ফায়ার হয়ে গেছিল, এটা একটা ঝামেলা। দেন হচ্ছে তার আগে হচ্ছে ইলন মাস্ক বোর্ড থেকে সরে গেছে। তারপর হচ্ছে তোমার এই যে কিছুদিন আগে ইলিয়াস আর্সকেভার আর জিম লিকি এরা সরে গেল। তো সবকিছু মিলে কেমন যেন একটা কন্ট্রোভার্সিয়াল লাগতেছে। আর সবগুলা কিন্তু সরার পেছনে যে মূল কারণটা দেখা যায় এটা হচ্ছে এরকম ধরা হয় যে ওপেন এর ভিতরে কিছু একটা হাইলি সিক্রেটিভ কোন একটা জিনিস চলতেছে, যেটা ওপেন এ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আনার চেষ্টা করতেছে। এবং এই কারণে তারা চায় না যে অন্য কেউ বোর্ডে থাকুক, কারণ বোর্ডে যদি তারা থাকে তখন দেখা গেল তারা কি করলো, হ্যাঁ, তারা হয়তো সিকিউরিটির একটা বিষয়ে আরো বেশি কনসার্ন, তাদেরকে এইসব কাজ থেকে বাধা দিল। বাই দ্য ওয়ে এগুলো সবই কন্ট্রোভার্সিয়াল, এগুলো টুইটারে মানে পাওয়া যায় প্রচুর রকমের। কিন্তু স্টিল মানে এখন পর্যন্ত 7টা ইভেন্ট করছে, যেটাকে এটা মোটামুটি ক্লিয়ার যে ওপেন এআই তাদের বোর্ডে তাদের নিজের কিছু লোক ছাড়া কারো চায় না। এটা মোটামুটি আমরা সবাই একমত হতে পারি। কেউই কিন্তু একটা কোম্পানিতে $13 বিলিয়ন ইনভেস্ট করার পরও মানে বোর্ডে থাকা যাবে না, এটা যতই আমরা লজিক এদিক ওদিক দিয়ে দিই জিনিসটা কিন্তু দিচ্ছে যে কেমনই লাগে, তাই না? তারপর অ্যাপেল ফুল ইন্টিগ্রেট করছে, তাদেরকেও এই সিটটা দেওয়া হয় নাই। জিনিসটা কিছুটা একটু মানে আমার কাছে কেমনই যেন লাগে। ওপেন এর সাথে আসলে অনেক বেশি শেডি ব্যাপার স্যাপার আমরা খেয়াল করছি এর আগে, ওই যে টাইম যেটা বললি। আর এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা এমন না, হ্যাঁ রেগুলার ঘটতেছে। এইটারে তো আসলে কোইন্সিডেন্স হিসেবে ধরার কোনো সুযোগ নাই। হুম আচ্ছা, এখানে তোর আরেকটা বিষয় সেটা হলো ওপেন এআই মানে যখন মাইক্রোসফট আর কি, ওদের তো জানতে হবে যে ওরা কি সিদ্ধান্তগুলো নিচ্ছে, হ্যাঁ। তো এই কারণে ওপেন এআই যেটা বলছে সেটা হলো ওই যে এগুলো হচ্ছে ওরা মানে কন্টিনিউয়াসলি ইনভেস্টরদের সাথে নিয়ে একটা ইনভেস্টর মিটিং করবে আর কি, এরকম। মানে ওদেরকে জানাই দেওয়ার জন্য। তো ওরা যে একেবারে ভিতরের খবরগুলো জানবে না এরকম না,
বাট ওদের যে বোর্ড মিটিং গুলো ওইগুলোতে অ্যাক্সেস শুধু মানে আর কেউ পাচ্ছে না বাইরে, বড় কোম্পানিগুলো কেউ পাচ্ছে না basically। এটা আর কি স্টিল আমার কাছে একটু শেডি মনে হয়, কেমন জানো যে স্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক। এআই এআই কেবল কেবল আসছে, তো এইটা নিয়ে অনেক কিছু এখন উল্টাপাল্টা হবে আর কি। পরে মানে এটা এত তাড়াতাড়ি আসছে যে এটারে কেন্দ্র করে কোনো ল বানানো মানে গভর্নমেন্ট ক্যান নট কোপ আপ উইথ দ্যাট স্পিড। তো এটা মানে আগামী 10 বছর ধরে অনেক কিছুই হবে যেটা বোঝা যাবে না সিচুয়েশন আছে। যাই হোক, দ্যাট মিনস আমরা পরের টাইমে মেবি মুভ করতে পারি। হ্যাঁ বিআইডি এর বিষয়টা স্বাভাব যদি ব্রিফ করতাম। হোল্ড কর। আচ্ছা তা আমি নিউজটা বলে দিই আর কি। নিউজটা হচ্ছে যে বিওআইডি এখন মোটামুটি একটা ইভি জায়ান্ট, মানে ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে একটা জায়ান্ট হয়ে গেছে একদম। মোটামুটি সেলস এর দিক দিয়ে সম্ভবত সেকেন্ডে আছে একদম টেসলার পরেই। এবং গত বছর আমরা এমন একটা নিউজ পেয়েছি যেখানে বিওআইডি হচ্ছে টেসলাকে সেলস ভলিউমে হারাই দিছিল আর কি, একদম টপে একদম ফার্স্ট ছিল। তো একটা চাইনিজ একটা কোম্পানি টেসলার এত পরে শুরু হয়েছে মানে কারের ক্ষেত্রে, বাট স্টিল ফ্লো করছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয় আর কি, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। বিওয়াইডি আসলে মূলত সেলস ভলিউমের দিকে হারাইছিল আমাদের 23 সালের লাস্ট কোয়ার্টারে। তো 23 সালের লাস্ট কোয়ার্টার হাই, সেটা বড় নিউজ হয়ে গেছে কারণ টেসলা হচ্ছে টেক জায়ান্ট। এখানে বিওয়াইডি পুরো জায়ান্ট কিলার হয়ে পড়ছে। ওরা যেটা করছে যে এমন একটা কোম্পানিতে হারাইছে যেটা গ্লোবাল ইভি মার্কেটের অলমোস্ট 20% দখল করে রাখছে। টেসলাকে সবাই চেনে, বাট বিওয়াইডি কে চেনে এমন লোকের কিন্তু অভাব প্রচুর। এখানে ইনভেস্টর আছে, বড় বড় ইনভেস্টর আছে, আমাদের ওয়ারেন বাফেট, উনি ইনভেস্ট করে রাখছে এখানে, কিন্তু আমাদের মতো লোকজন এটা জানে না। তো বিওয়াইডি শুধু যে ইভি সেল করে এমন না, ওদের আরো অনেক ধরনের ভেহিকেল আছে, যেমন এইচপিইভি, তারপর হচ্ছে বিইভি যেটা টেসলা সেল করে, যে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল। এ বাদেও আরো অনেক ধরনের ট্রান্সপোর্টেশন ভেহিকেল ওদের আছে। ওরা মূলত স্টার্ট করছিল হচ্ছে ব্যাটারি কোম্পানি হিসেবে, পরে এই কার বিজনেসে আসার পর রিসেন্ট টাইমে ওদের ইনভেস্টমেন্ট বাড়াইছে ওরা ইসের উপর, ইভির উপর। তো এখানে যদি আমরা খেয়াল করি যে ওরা কেমনে উঠলো, যে একটা অপরিচিত কোম্পানি কেমনে টেসলার মতো একটা জায়ান্টকে হারাইছে সেলস ভলিউমের দিক থেকে অবশ্যই। তো কয়েকটা বিষয় খেয়াল করা দরকার এখানে, যে সব থেকে বড় বিষয়গুলোর একটা হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট জাস্ট অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করতেছে মানে ডিরেক্ট ইনভেস্টর হিসেবেও ইনভেস্ট করতেছে, আবার ওদের বিভিন্ন ল দিয়ে, বিভিন্ন সাবসিডি দিয়ে ওরা ইনভেস্ট করতেছে এইসব ইভির পিছনে। তো ওরা অলমোস্ট এই 2010 থেকে এই পর্যন্ত 30 বিলিয়নের উপরে হচ্ছে সাবসিডি দিছে এই ট্যাক্স এক্সেম্পশন দিয়ে, এবং 2027 নাগাদ 97 বিলিয়ন ইউএসডি সাবসিডি দেওয়ার টার্গেট ওদের। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। যদি একটা গভর্নমেন্ট এই পরিমাণ ইনভেস্ট করে একটা সেক্টরে, তো সেই সেক্টর উন্নতি করবে, এটাই স্বাভাবিক। এই বাদে গভর্নমেন্ট আরেকটা যেটা করে, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি আউটপুট লেভেল দিয়ে দেয় কোম্পানিগুলোকে, যে এই পরিমাণ আউটপুট তোমার দিতেই হবে, না হলে তুমি সাবসিডি গুলো পাবা। তো অলমোস্ট একদিক থেকে সুবিধা দিচ্ছে আর একদিক থেকে ফোর্স করতেছে, তো উন্নতি না হয়ে উপায় না এই দিক দিয়ে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে ওরা ওদের গাড়িগুলো অনেক চিপ রেটে তৈরি করতেছে এবং চিপ রেটে সেল করতেছে, যেটা টেসলা করতেছে না বা পারতেছে না। টেসলা যদিও ওই ইউরোপ, আমেরিকা ওই সাইডের কান্ট্রি গুলো প্রচুর সেল করতেছে, কিন্তু আমাদের এই বিওআইডি এরা চাইনিজ এই লোকাল মার্কেট তো অনেক বড়, চাইনিজ লোকাল মার্কেট, তো এটা দখল করতে পারলে অলমোস্ট পৃথিবীর বেশ বড় একটা কাস্টমার বেস কভার করা হয়ে যায়। ওরা যে গ্লোবাল যাচ্ছে না এমন না, বাট গ্লোবাল যেটুকু যাচ্ছে তার থেকে ওদের লোকাল মার্কেট এক্সপার্টিসই বেশি। এইবার যেটা বলতেছিলাম যে ওদের গাড়িগুলোর দাম, ওদের অ্যাভারেজ গাড়ির দাম হচ্ছে 22,500-400 ইউএসডি, আর আমাদের টেসলার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 45,000 ইউএসডি। অনেক বেশি। মানে হচ্ছে ডাবল ডাবল থেকেও বেশি, অনেক বেশি মানে কি, ডাবলের থেকেও কিছু বেশি। তো এটা টেসলা পারতেছে না, একটা জায়গায় পিছায় পড়ছে, যে লো এন্ড যেই কনজিউমার বেস ওটা ধরতে পারতেছে না এরা। টেসলা যেটা করছে, প্রথমে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি তৈরি করছে, ওইটা দিয়ে মার্কেট হিট করছে, পরে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে এই লো এন্ড কনজিউমার গুলো ধরার জন্য। বিওআইডি করছে উল্টাটা, ওরা হচ্ছে নিচের দিক থেকে আস্তে 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 উপরের দিকে যাচ্ছে। তো এই একটা অ্যাপ্রোচ ভালো, যে এই যে মিডল কি বলা যায় ডেভেলপিং কান্ট্রি যেগুলা, এই কান্ট্রিগুলো এখন এই দিকে ঝুঁকতেছে, এই মার্কেটটা ওরা দখল করার চেষ্টা করতেছে। আর ওদের সব থেকে বড় ব্রেক থ্রু হচ্ছে যে ওদের কম্পোনেন্টস যেগুলা, এইগুলা অলমোস্ট সবই ওরা তৈরি করে, বাইরে থেকে খুব সামান্য আনে। যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি যে টেসলার মডেল থ্রি হচ্ছে 68% তৈরি করে টেসলা, বাকিটা বাইরে থেকে আনা লাগে ওদের। আর বিওয়াইডি এর সিল, ওদের টপ সেলিং ভ্যারিয়েন্ট যেটা, ওইটার 75% ওরা নিজেরা তৈরি করতেছে। আর ওরাই একমাত্র কার কোম্পানি
যারা হচ্ছে ওদের ব্যাটারির 100% নিজেরা তৈরি করে। এই জায়গায় ওরা সব থেকে বেশি আগে গেছে। যে গ্লোবাল যেখানে ট্রেড ক্রাইসিস চলতেছে, গ্লোবাল ট্রেড ক্রাইসিস, প্রতিটা কোম্পানি ভুগতেছে, কিন্তু ওরা যেহেতু নিজেদের কম্পোনেন্ট, মোস্ট অফ দা কম্পোনেন্টস ওরাই তৈরি করতেছে, এবং চায়নায় বাকি কম্পোনেন্টস তো ওরা অন্যান্য কোম্পানি থেকে নিতে পারতেছে, তো ওদের এই ট্রেড ক্রাইসিস খুব একটা ভুগতে হচ্ছে না। গ্লোবাল ট্রেড ক্রাইসিস তো আমরা দেখতেছি যে প্রতিটা কোম্পানি আমাদের, যদি এই কি বলা যায়, টেক সেক্টরে, কার সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে টেকনোলজি, সব জায়গায় ভুগতেছে মানুষ, সবকিছুর দাম বাড়তেছে। কিন্তু বিওয়াইডি এখানে ভুগতেছে না, কারণ ওদের অলমোস্ট সবকিছু নিজেরা তৈরি করে, সবকিছু দেশে সোর্সিং করা হয়। হুম। ওদের এই ব্যাপারে কি মতামত, যে আর কি কোনো কারণ তোরা তুলতে পারিস এর সামনে আম, যে এইগুলা বিওয়াইডি কে হেল্প করছে? না, ফার্স্ট অফ অল আমি বলবো যে মানে ডেফিনেটলি হচ্ছে ব্যাটারি টেকনোলজির কারণে উঠছে, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারণ ইভি এর মেইন কম্পোনেন্ট হচ্ছে ব্যাটারি। আর ওই টেসলা টেসলা আরো যারা আছে এদেরও কিন্তু সব ব্যাটারি ইনফ্যাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা লাগে, ঝামেলা বিশাল বড়। আর ওরা যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচার করতে পারে, মানে ফোনের যদি যে কোনো, মানে ফোন না, যে কোনো কিছু যদি মেইন কম্পোনেন্টটা আমার হাতে থাকে, তাহলে ওই ডিভাইসটা আলটিমেটলি বানায় এখানে বুম করতে পারবে, এটা স্বাভাবিক, যেটা এখানে দেখা গেছে। আর সেকেন্ডলি ওরা এই পাশে লো এন্ড কনজিউমার গুলো, যেমন বাংলাদেশে কিন্তু বিআইডি আছে, এটা জানোস তো? হ্যাঁ, এই কিছুদিন আগেই মনে হয় আমরা নিউজ দিছিলাম, হ্যাঁ টেকনো হ্যাঁ, থেকে নিউজ মেবি আমি 2 মাস আগে নিউজ দেখছিলাম। 2 মাস আগে, 2 মাস আগে আমাদের পেজ থেকে হ্যাঁ, ও নিউজ হ্যাঁ দিছিলাম। হ্যাঁ, বিওডি আসছিল। হ্যাঁ, বিআইডি ফাংশন করতেছে, আর দাম কম। আমি দেখলাম যে ওদের লাস্ট মডেল মানে 99 লাখ, মানে বাংলাদেশে এরকম টাকায় দেখছিলাম মনে হয়। তো এটা মানে ইভির কম্পারিজনে এটা অনেক কম, কারণ ইভি হ্যাঁ, ইউজুয়ালি প্রচন্ড দামি হয়। একটা টেসলা মেসলা কিনতে গেলে এটা মোটামুটি ওই যে ল্যাম্বরগিনি ট্যাম্বরগিনির সাথে তুলনা করে বাংলাদেশে লিস্ট, যে এটা বাংলাদেশে তো করা হয়। হ্যাঁ, যে এটা বিশাল কিছু একটা চলে আসছে। ঠিক আছে, বাইশ তো বাইশ ত্রিশ লাখ ডেফিনেটলি আমি টাকা মনে করি যে 22-23 লাখ হ্যাঁ, টাকার জিনিস 99 লাখ টাকা। হ্যাঁ, ট্যাক্স ট্যাক্স। হ্যাঁ। না, আমি এটা আসলে শিওর না যে কোন মডেলটা আমি দেখছিলাম, কিন্তু আমার মনে হলো যে লাস্ট মডেল মনে হয় এরকম, মানে আমি 99 লাখ দেখছিলাম, এতে কমে থাকতে পারে, কমে আরো থাকতে পারে, শিওর না। ফের তোর বিওআইডির আরেকটা যেটা আমার কাছে একটু চ্যালেঞ্জ মনে হয়, সেটা হলো ওদের চার্জিং স্টেশন গুলো কিভাবে ওরা ম্যানেজ করবে। এটা যখন ওরা নিজের দেশে যখন আসে, তো নিজের দেশে তো ওরা করতেছে, ওরা যখন মানে এক্সপ্যান্ড করবে, সাপোজ বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ, বাংলাদেশের চার্জিং স্টেশন কোথায় আছে জিজ্ঞাসা করো। অন্য ধর অস্ট্রেলিয়াতে দেখছি, অস্ট্রেলিয়াতে তো থার্ড পার্টি চার্জিং স্টেশন আছে অনেক, ওইখান থেকে বিওআইডি চার্জ করতে পারে। একটা মাঝখানে একটা ঝামেলা হয়েছিল, সেটা হলো টেসলার চার্জিং স্টেশন থেকেও মানে চার্জ করা যাচ্ছিল একটা বিওআইডি, হ্যাঁ, হ্যাঁ। তার ওটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো এরকম বিষয় যে ওদের এখন একটা বড় হলো চার্জিং স্টেশন গুলো ওরা কিভাবে ম্যানেজ করবে। এটা আসলে আমার মনে হয় খুব একটা ম্যাটার করে না, কারণ সব কোম্পানি আসতেছে তো চার্জিং স্টেশন হবে, এটা মানে ডেফিনিট। অডি আসছে, অডির মনে হয় ইভি আনবে, তারপরে সব কোম্পানি এখন ইভি বের করবে। আমরা মানে ইভি প্রতিটা দেশই তো ইভি দিকে ঝুঁকতেছে এখন, তো চার্জিং স্টেশন নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। স্টেশন নিয়ে খুব একটা সমস্যার কথা না, এটা আলটিমেটলি সব দেশে সব জায়গায় হয়ে যাবে আর কি। এটা মানে হয়ে যাওয়ার কথা ইউজার। থার্ড পার্টি কোম্পানিগুলোর সাথে integrate করবে। হ্যাঁ, যদি ওরা বাংলাদেশে, বলতে গেলে বাংলাদেশের এদিকে ফার্স্ট মুভার, কিন্তু ওরা তো থার্ড পার্টি কোম্পানির সাথে কিছু করার থেকে ওদের সাথে থার্ড পার্টি কোম্পানি এসে থার্ড কোম্পানি কিছু না করে, এইটাই এইটাই হচ্ছে বিষয়। এটাই হচ্ছে। তো ওদের ব্যাটারি টেকনোলজির একটা স্পেশালিটি হচ্ছে যে ওরা অন্য কোম্পানির মতো ব্যাটারি ইউজ করে না। ওদের ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। প্রথম শুনলাম আমি নাম এটা। তো এই ব্যাটারিটা হচ্ছে একই সাথে চিপ এবং কম্প্যাক্ট, মানে তোর গাড়ির স্পেস বাঁচাচ্ছে, পেলোড কমাচ্ছে, গাড়ির দাম কমাচ্ছে। মানে কতটা সুবিধা ভোগ করতেছে ওরা, জাস্ট ওরা ব্যাটারি তৈরিতে এক্সপার্ট এই জন্য। হুম, কারণ ওরা তো স্টার্ট করছে হচ্ছে ব্যাটারি তৈরির কোম্পানি হিসেবে। হ্যাঁ। এই যে নোকিয়া যখন ছিল বাংলাদেশে, ওই আমলে ওরা মোবাইলের ব্যাটারি বানাইছে। ওরা মানে ব্যাটারি অ্যাপেল আর কি, এরকম বলা যায়, মানে পুরো একটা হ্যাঁ, ব্যাটারি অ্যাপেল, এক্স্যাক্টলি ব্যাটারি অ্যাপেল। আমি একটা ভিডিও দেখছি আর কি, দেখলাম যে পুরা মানে ব্যাটারির উপরে একদম বস ওরা। সিএটিএল নামে একটা কোম্পানি নাকি যেন আছে, এরকম কিছু একটা। ওদের চাইনিজ কোম্পানিগুলো যে একটা মানে অসুবিধা, সেটা হলো মানে বায়ার সাইডে এই জাতীয় যে কোম্পানিগুলো, ধর আমরা টেসলার নাম সবাই জানি, তাই না? বাট এটা যে চাইনিজ মার্কেটে একটা যায়, এটা আমরা আসলে কেউই জানতাম না। ও যখন বাইরে এসে টেসলার সাথে কম্পিট করা শুরু করছে, তখন ও আচ্ছা বিওআইডি আছে। ঠিক আছে? মানে হ্যাঁ, ডিরেক্ট হ্যাঁ। কম্পিটিশনে বাইরের ওয়ার্ল্ডের সাথে না আসলে ওরা তো পুরো ব্লক মার্কেটার। বাইরের সাথে হুম, যদি ডিরেক্ট কম্পিটিশনে না আসে, আমরা কেউ চিনি না এরকম অবস্থা। হুম। আমার মনে হয় যে পরের এআই স্টিভের টপিকটা খুব মানে মজার। এর জন্য ফার্স্টে বলি যে এআই স্টিভের যে বিষয়টা, সেটা হচ্ছে যে লাস্ট যে আমাদের ইউকে নির্বাচন হইলো, সেইখানে মানুষের পাশাপাশি একটা এআই আর কি নির্বাচনে দাঁড়াইছে, তার নাম হচ্ছে এআই স্টিভ। এবং সে, এখন তো আমাদের ইউকে নির্বাচন শেষ, আমরা জানি যে কির স্টেমার হচ্ছে বর্তমানে ইউকের
নতুন প্রেসিডেন্ট ঋষি সুনাক হেরে গেছে আর কি। তো আমাদের আসলে আমরা যেহেতু টেক ব্রোজ, আমাদের ওইটা নিয়ে আসলে খুব একটা যায় আসে না যে কে কি হইলো না হইলো এই পাশ দিয়ে। বাট এআই স্টিভের কি হয়েছে এটা নিয়ে আমরা তো অনেক বেশি কনসার্ন ছিলাম। এআই স্টিভ আসলে 0.3% ভোট পাইছে এবং মানে হারছে আর কি খুব লজ্জাস্কর ভাবে। হ্যাঁ, স্টিল আমরা বলতে পারি যে মানুষের কাছে এআই হারছে। ইয়েস, এটা বাট কাহিনী হচ্ছে আমি আসলে জানতেছি যে 0.3% লোক কারা যারা ভোট দিছিল মানে সেম কোয়েশ্চেন। আরে ভাই সেটাই, এআই রে ভোট দিছে কারা, মানে কারা। তাহলে এখানে আরেকটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হলো যদি একটা এআই নির্বাচনে দাঁড়াইতে পারে, তাহলে সেই এআই মানে অন্য এআই রা কি তারা ভোট দিতে পারবে? হ্যাঁ, আমারও এই কোশ্চেনটা আসতেছিল মাথায়। এটা হলে আমরা এমনি হেরে যাবো। এটা হলে 8 বিলিয়ন মানুষ এসে একজনের ভোট দিলেও কোনো কাজ হবে না, কারণ এইটাই, মানে এআই যথেষ্ট পরিমাণ এইটা কপি করা। এইটা হলো এআই তো আরেকটা এআই রেপ্লিকেট করবে যে ওদের হ্যাঁ, নিজেদের ভোট বাড়ানোর জন্য, আমরা তো সেটা পারবো না। লিস্ট অন্তত ওইটুকু সময় ফ্র্যাকশনে তো পারবাই না। হ্যাঁ। মানে যে জিনিসটা আমার কাছে উইয়ার্ড এবং মানে কি বলবো মানে অনেকটা ভয়ঙ্কর লাগে, কারণ এইগুলা আগে সাইফাই মুভিতে পড়তাম যে হুম। ও হ্যাঁ এরকম, মানে সাইফাই বইতে পড়তাম, সরি মুভি সাইফাই বইতে পড়তাম যে এরকম একটা টাইম আসবে যখন আমরা দেখবো যে হিউম্যান ইন্টেলিজেন্স থেকে হচ্ছে এআই ইন্টেলিজেন্স অনেক বেশি উপরে, অ্যাকচুয়ালি ওরা আমাদের থেকে আরো ভালোভাবে নিউট্রালি জাজ করতে পারবে। তো এমন একটা সময় আসতে হবে যখন হয়তো বা ভোটে এআই দাঁড়াবে। বলতে বলতে দাঁড়াই গেছে, মানে দিস ইজ দ্য বিগিনিং। হ্যাঁ বলতে বলতে মানে দাঁড়াই গেছে। এটা আমরা মজার ছলে করি আর যাই করি না কেন, মানে ঘটনা কিন্তু ঘটছে আর কি, অ্যাকচুয়ালি দাঁড়াইছে এবং সেটা নিয়ে তো কাহিনী হয়েছে। আচ্ছা, এখানে এবং আরেকটা বিষয় দেখ, এখানে আরেকটা বিষয় মানে এইটা হলো ওই ফান্ডামেন্টাল জায়গাটাতে যায় যে এআই যেভাবে আগাচ্ছে আমরা এটাকে গভর্ন করার মতো ল দাঁড় করাইতে পারতেছি না সেই হিসেবে, right? কারণ এআই যে নির্বাচনে দাঁড়াবে এটা তো একটা ল মানে ই থাকতে হবে যে নির্বাচনে দাঁড়াইতে হলে ওর একটা সাপোজ সিটিজেন হইতে হবে বা কিছু একটা, সিটিজেন হওয়ার জন্য ওর কি কি জিনিস লাগবে, একটা সিটিজেনের ক্রাইটেরিয়া কি কি সেটাও ম্যাচ করতেছে কিনা, মানে হোল লট অফ থিংস। ওর কনসিয়াসনেস তো মানে গরু ছাগল কি নির্বাচনে দাঁড়াইতে পারবে এটা দেশে, বুঝছ নাই? সেটাই তো হ্যাঁ, কথা, এবার গরু যে ওর ছাগলের ইন্টেলিজেন্সের মাত্রাটা তো দেখা লাগবে আমাদের। গরু ছাগলের কনসিয়াসনেস তো এআই এর চেয়ে বেশি। হ্যাঁ, হ্যাঁ। এটা ডিবেটেবল যাই হোক তারপরও যাই হ্যাঁ, হোক। যে এই জায়গা খুব মানে মোরাল লেভেলে অনেক প্রশ্ন আসবে, প্লাস তো গভর্নমেন্ট লেভেলে অনেক প্রশ্ন আসবে, ল ফাংশনাল লেভেলে অনেক প্রশ্ন আসবে। নিউ এরা, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু মানে আমরা মানে এগুলো আমার কাছে মনে হয় যে ফান করার পাশাপাশি এইটাও রিফ্লেক্ট করা যে আমরা এআই নিয়ে আসলে কতটা মানে শ্যালো চিন্তাধারায় আছি। এগুলো আসলে অনেক বড় বিষয়। এগুলো নির্বাচনে নিয়ে ভোট আসলে হয়েছে। ইনডেপথে হ্যাঁ, হুম। এগুলো আসলে খুব বড় বিষয় এবং এইভাবে ফাইজলামো করতে থাকলে একটা টাইমে যেয়ে দেখা যাবে যে মানে আসলে বড় ধরনের ঝামেলা হয়ে গেছে। এবং অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমরা এআই এর কোনো কিছুই ফিক্স করতে পারিনি। এজিআই মানুষের জন্য ভালো না খারাপ এইটা চিন্তা করার আগেই এজিআই ডেভেলপমেন্টে মোটামুটি বিলিয়ন ডলার খরচ করা শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো মানে সোসাইটি কোনোভাবে এআই রেসের সাথে পেছে পারতেছে না। এটা একটা বড় সমস্যা আর কি এখন। এই যে এটাকে একটু সংক্ষেপে বলে দেন 10 এজিআই সেকেন্ড। আচ্ছা, এজিআই টা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আমরা ইউজুয়ালি এখন যে ইন্টেলিজেন্সটা দেখি এটা হচ্ছে এএনআই বা আর্টিফিশিয়াল ন্যাচারাল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্সের চেয়ে নিচে। আর এজিআই হচ্ছে হিউম্যান লেভেল ইন্টেলিজেন্স। আর এর পরের স্টেপ যেটা এটা হচ্ছে এএসআই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এটা হচ্ছে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স থেকে অনেক বেশি উপরের। তো এজিআই যখন একটা এআই বট হিউম্যান ইন্টেলিজেন্স মিট করে, এই জিনিসটা আসলে আমাদের জন্য ভালো না খারাপ এটা অনেক হিউজ ডিবেটের ইস্যু। এটা নিয়ে প্রচন্ড বড় লেভেলের ডিবেট চলে সব দিক দিয়ে, ফিলোসফার টেকনোলজিস্ট সবাই। আর স্টিল এটা এখনো মানে ফিক্স করা হয় নাই। হ্যাঁ, আর এদিকে আমরা আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় যে আর কোনো টপিক আছে আমাদের? হ্যাঁ লাস্ট আচ্ছা যে আচ্ছা টপিক আচ্ছা, একটা টপিক থেকে এটা গেছে তো ভাই। ভাই আমার আর সবার ফেভারিট, আর কারো হোক আর না হোক, ও সেটা হ্যাঁ, হচ্ছে যে নাথিং এর সাব ব্র্যান্ড যেটা সিএমএফ, ওরা ওদের প্রথম ফোন ফোন রিলিজ করছে সিএমএফ ফোন 1। যারা ভিউয়ার্স আছেন আমি ডেফিনেটলি বলবো যে এই ফোনটা আপনারা চেক আউট করেন। আর আপনারা যদি বেসিক্যালি যদি মানে বোর্ড হয়ে থাকেন নরমাল, কারণ এখন যে ফোনের জেনারেশন চলতেছে সব ফোনই একরকম হয়, স্যামসাং এর সব ফোন একরকম দেখতে, আইফোনের সব ফোন একরকম দেখতে, বাট সিএমএফ ফোনটা মানে ট্রুলি পিকুলিয়ার, মানে এটা একদম অন্যরকম দেখতে, সব দিক দিয়ে আর কি এর একটা নিজের বিশেষত্ব আছে। তো শাবাব ফার্স্টে ভাই তোর ইমপ্রেশন কি? ভাই আমার ইমপ্রেশন হচ্ছে, যদি শর্টে বলি সেটা হচ্ছে ভালো লাগছে ভাই, চমৎকার লাগছে জিনিসটা। হ্যাঁ, তো এই জিনিস বর্তমানে ফোনের জামানায় আমরা দেখতেছি না। তুই যেটা বললি যে সব ফোন একরকম, ভাই বক্সি ডিজাইনের ফোন দেখতে দেখতে পাগল হয়ে গেলাম। রাউন্ড শেপের দুই একটা ফোন ছিল, রাউন্ড কর্নার তাও হারা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এরা যেটা করছে ভাই রে ভাই, এ তো কল্পনাও করি না আগে যে এমন কিছু করবে হঠাৎ করে। হ্যাঁ, ওরা ফোন তো মজুলা বানাই ফেলছে অনেকটা, যে তুমি পিছনের ব্যাক প্যানেল খুলে ফেলো, খুলে নতুন একটা ব্যাক প্যানেল লাগাও, লাগে ওই নিয়ে করে ফেলো, তুমি তোমার ব্যাকে কাভার কেন ইউজ করবা। হ্যাঁ, ভাই জোস লাগছে, মানে হ্যাঁ। আমি কালারফুল just বিভিন্ন specification স্টাইলের গুলা ম্যাটেরিয়াল ইউজ করছে ওরা। হ্যাঁ, আমি জাস্ট ভালো লাগছে। স্পেসিফিকেশন গুলা মানে
মিনিটে বলে দিই, আমার মনে হয় অনেকে মানে হতবাক হবে আর কি, লাস্টের প্রাইসটা শুনে অবভিয়াসলি। তো হ্যাঁ। প্রথম কথা, এটা 8-12 জিবি ভ্যারিয়েন্ট আছে, এটার 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা আছে, যথেষ্ট সেন্সর ভালো। দেন হচ্ছে এটার যে ব্যাক প্যানেলটা আছে এটা হচ্ছে রিমুভেবল, মানে যখন তখন তুমি ব্যাক প্যানেল রিমুভ করে যে কোনোটা লাগাইতে পারো। এটার যে পিছনে যে কেসিং গুলা থাকে ফোনের, হ্যাঁ, এটা কিন্তু ইয়ে না, মানে কি বলে আমরা ফোনে যেটা পরে লাগাই ওইটা না, ডিরেক্ট যে কেসিং এইটা রিমুভেবল, এবং এইটা $35 কিনতে পাওয়া যায়। তো তুমি যে কোনো কালারের ফোন এখন চয়েস করতে পারো, এটা হচ্ছে বিশেষত্ব আর কি। এরপর হচ্ছে এটা সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। দেন হচ্ছে এটা IP54 ওয়াটার প্রুফ। দেন হচ্ছে আমার অ্যাকচুয়ালি মনে নাই, হ্যাঁ, আরো অনেকে, ও এটা হচ্ছে মিডিয়াটেক হেলিও 7300 7300 চিপসেটটা ইউজ করতেছে, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগন 750 চাইতে ভালো পারফরমেন্স, এবং এটার দাম $200। $200 মাত্র দাম, মানে এখন চিন্তা করা যায় যে $200 একটা ফোন পাওয়া যাবে, এটা মানে কল্পনা করাও টাফ হয়ে গেছে। গ্যালাক্সি রিং নামে তোরে এই ফোন তারপর এই পরিমাণ হ্যাঁ, কনটেক্সটে তারপর যদি এই বলি, পরিমাণ ইউনিক একটা ফোন, হ্যাঁ দ্যাটস মানে আচ্ছা ভেরি তোরা নাইস। মানে গ্যালাক্সি রিং একটা না নিয়ে দুইটা নাথিং নেওয়া যায়। হ্যাঁ, দুইটা নাথিং মানে এইটাই ভাই, কিন্তু দুইটা নাথিং নিয়ে কি করবা তুমি, একটা দিয়ে সবগুলো ফিচার পাচ্ছ। হ্যাঁ, আমি আরেকটু বলি, আইফোন 15 যেটার দাম হচ্ছে তোমার $700, মোটামুটি আমাদের 80-90 হাজার টাকা খরচ করা লাগবে, ওইটার র্যামই হচ্ছে 6 জিবি, এটা হচ্ছে 8 জিবি। ঠিক আছে, তো মোটামুটি একদম ফ্ল্যাগশিপ স্পেক্স, আর প্লাস এরকম একটা ইউনিক ডিজাইন, আর সাথে ক্যামেরা মোটামুটি ভালো, 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, খুব ভালো। হ্যাঁ, মানে সব দিক দিয়ে একটা অস্থির একটা ডিল আর কি। আর মিড রেঞ্জে আর একটা কাহিনী আছে, মিড রেঞ্জে যেসব ফোন গুলো আছে এইগুলো ইউজুয়ালি যেটা চেষ্টা করে সেটা হচ্ছে কি, যে এই ফোন ফ্ল্যাগশিপ না, কিন্তু হইতে চায় ফ্ল্যাগশিপের মতো। ঠিক আছে, তো দেখা যায় যে এরা পিছনে বিশাল বড় একটা ক্যামেরা মডিউল দিয়ে রাখছে, যেটা আসলে ক্যামেরাই নাই, হ্যাঁ, বা খুব ঝিকিমিকি কালার টালার করতেছে, মানে সব দিক দিয়ে এরা চায় হচ্ছে গর্জিয়াস কিছু একটা ফিলিং দিতে। তো এই মার্কেটে আসলে মানে একটা ট্রু ফোন পাওয়া খুব টাফ ছিল। ঠিক আছে, তো নাথিং এখন যে ফোনটা বের করছে এটা কিন্তু মানে ইউনিক একটা ফোন, এটা কারো কিছু কপি করার চেষ্টা করতেছে না। হ্যাঁ, তো সব দিক মিলায় মানে জোস একটা ফোন। হ্যাঁ, আজ খুব ভালো লাগছে। দ্যাট বিং সেড, ইনশাআল্লাহ প্রত্যেক উইকের সব নিউজ, ইম্পর্টেন্ট টেক আপডেটস এগুলো জানতে টেক টুডের সাথেই থাকুন। টেক টুডে, স্টে ইনফর্মড, স্টে হ্যাড।